নমস্কার। আজকের এই বিশেষ ওয়েবিনারে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই। আমি প্রীতিলি মধুর। আজকের আলোচনার বিষয় যেমন নাটক তেমন দর্শক। প্রসঙ্গ প্রাচীন ভারত। ভারতের নাট্য ঐতিহ্য, দর্শক চেতনা এবং প্রাচীন সমাজে নাটকের ভূমিকা নিয়ে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয়। আজকের বক্তা ডক্টর সৌমেশু দাস। তিনি বর্তমানে বঙ্গবাসী ইভিনিং কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপক। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন। এছাড়াও তিনি একাডেমি অফ ফোকলোর এবং সংস্কৃত সাহিত্য সমাজের অতিথি প্রভাষক হিসেবে যুক্ত রয়েছেন। লোক সংস্কৃতি ও ভারতীয় ঐতিহ্য নিয়ে তার গবেষণা ও লেখালেখি বিশেষভাবে সমাদৃত। আনন্দবাজার পত্রিকার বীরভূম সংস্করণের লোক সংস্কৃতি বিষয়ক তার একাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। প্রাচীন ভারতীয় নাট্যতত্ত্ব ও দর্শক সংস্কৃতি সম্পর্কে তার গভীর গবেষণা আমাদের আজকের আলোচনাকে সমৃদ্ধ করবে বলে আমরা প্রত্যাশা করি। তাকে আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানিয়ে আমি আজকের বক্তব্য উপস্থাপনের জন্য ডক্টর সৌমেশু দাস মহাশয়কে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। নমস্কার জানাই প্রথমেই সকলকে। আমার কথা ঠিকঠাক শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ধন্যবাদ সকলকে এই সংস্থার পক্ষ থেকে এবং যারা আমাকে আজকে আমন্ত্রণ জানিয়েছেন এখানে এই সংস্থার সঙ্গে যারাই যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এত সুন্দর এরকম একটা এখানে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং যে বিভিন্ন এখানে বিষয়গুলি নিয়ে আলোচিত হয়েছে এখনো পর্যন্ত, তার বেশ কিছু আমি দেখেছি এবং সেটা দেখার পরেই আমার নিজেরও মনে হয়েছে যে এখানের জন্য যদি কিছু সামান্য হলেও নিজের যতটুকু জানি বা যতটুকু বলতে পারি সেটুকুটা যদি একটু শেয়ার করে নিতে পারা যায় তাহলে বোধহয় ভালো হয়। যাই হোক, আজকের আলোচনায় আসি। আজকের যে আলোচনাটা সেটার আমি নাম দিয়েছি যেমন নাটক তেমন দর্শক। এখন দর্শক এই কথাটা মোটামুটি বলতে আমরা বুঝতে পারি যে অডিয়েন্সকে, যারা কোনো নাটক হোক বা সিনেমা হোক বা নাচ গান ইত্যাদির ক্ষেত্রে যারা সেটা শুনতে আসেন, যারা সেটা দেখতে আসেন, তাদেরকে আমরা বলছি দর্শক বা অডিয়েন্স। এখন আরেকটু যদি ব্রড সেন্সে আমরা ধরি তাহলে এখন দূরদর্শনের পর্দায় বা টেলিভিশনের পর্দায় বা এই ধরনের ছোটখাটো এখন যে সোশ্যাল মিডিয়া তৈরি হয়েছে সেখানে এখন কন্টেন্ট রাইটিং, তারপর হচ্ছে এরকম কন্টেন্ট ক্রিয়েটার, এরকম নানা রকম কিছু এখন আমরা দেখতে পাই, বা রিলস হোক, শর্টস হোক ইত্যাদি। এগুলো তাহলে আমরা দেখছি, এগুলোর থেকে অনেক কিছু জানছি, আবার কখনো কখনো শুধুমাত্র একটু আনন্দের জন্যই বা একটু সময়টা কাটিয়ে নেওয়ার জন্যই এগুলো আমরা দেখি, সেগুলো লোকজনদেরকে, বন্ধু বান্ধবদেরকে শেয়ার করছি, এভাবেই আমাদের দিন চলে যাচ্ছে বা দিন কাটছে। কিন্তু একটা সবকিছুরই টার্গেট অডিয়েন্স থাকে, যে আমার একটা কোনো কিছু প্রোডাকশন আমি কিছু তৈরি করছি, সেটা কে দেখবেন, কে শুনবেন এবং কে বুঝবেন, এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা লক্ষ্য থাকে যে আমি যেটা করলাম সেটা ঠিকঠাক লোকের কাছে পৌঁছতে পারছে কিনা, বা ঠিকঠাক লোকে সেটা দেখতে পাবে কিনা, বা ঠিকঠাক জায়গাতে সেটা পৌঁছতে পারছে কিনা, এটাই একটা আমাদের চিন্তা থাকে। সেটা হয়ে গেলে তো খুব ভালো কথা, আর না হলে আমরা তার চেষ্টা করি। এখন বাড়িতে আমাদের ছোট বাচ্চারা, শিশুরা যারা রয়েছে, তারা কি ধরনের জিনিস পছন্দ করে? সাধারণত কার্টুন, এগুলো তারা দেখেন। আবার
আরেকটু যারা বড় হচ্ছে, যারা মোটামুটি পড়াশোনা করছে স্কুলে, কলেজে বা ইউনিভার্সিটির ক্ষেত্রে, তারা কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে একটু বেশি জোর দেয়, যেখানে বিভিন্ন নিউজ বা কারেন্ট অ্যাফেয়ার্স, কুইজ, এই সবগুলো যখন হচ্ছে, সেগুলো থেকে তারা কিছু না কিছু জানছে, কিছু না কিছু তারা শিখছে। তাদের এই চেষ্টাটা থাকে, বা অন্তত আমি বলবো এই চেষ্টাটা থাকা উচিত। আর একটু আমি যদি পরের দিক করে যাই, তাহলে আমি দেখি যে বিভিন্ন ধারাবাহিক সিরিয়াল, সেটা রয়েছে, তার একটা অডিয়েন্স আছে। আবার বিভিন্ন এখন ওটিটি প্ল্যাটফর্ম হোক বা হলে গিয়ে সিনেমা দেখা, তার একটা দর্শক রয়েছে। আবার আরো এক ধরনের কন্টেন্ট হচ্ছে, সেখানে শুধু গান বা নাচ বা কোনো একটা ছোট্ট করে কোনো একটা কিছু বিষয় নিয়ে বা কোনো পডকাস্ট হোক, টক শো হোক, সেখানেরও তারও একটা অডিয়েন্স রয়েছে। আর খবর বা নিউজ চ্যানেল, সেগুলো তো আছে। এবার আমাদের এটা দেখার বিষয় যে তখনকার ভারতে যে সময়ে এই ধরনের টেকনোলজি বলতে কিছুই ছিল না, এবং তখন পারফরমেন্স নাটকের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কারণ নাটক ছাড়া আর কিছু এগিয়ে যাওয়ার সম্ভাবনা আসেনি। পটচিত্র বা পটচিত্রের গান ছিল, কিন্তু সর্বাঙ্গীন ভাবে যেটা যুক্ত হচ্ছে বা সর্বাঙ্গীন তার সম্ভাবনাময় যে কলা, সেটা হচ্ছে উপস্থাপন কলা, সেটা হচ্ছে নাট্য, থিয়েটার। এবার এই থিয়েটারের আমাদের প্রথমেই দেখতে হচ্ছে যে কতগুলো ধরন রয়েছে। এই থিয়েটারও কিন্তু তখন বিভিন্ন ধরনে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন সাবজেক্টকে নিয়ে, বিভিন্ন অবজেক্টকে মাথায় রেখে, বিভিন্ন সমাজের দিকগুলোকে মেনটেন করে তখনও কিন্তু এই ব্যাপারটা ঘটতো। এখন আমাদের প্রথমেই আসতে হচ্ছে নাট্যশাস্ত্রের দিকে। নাট্যশাস্ত্রের কথা এখানে না বললেই নয়। নাট্যশাস্ত্র এমন একটা গ্রন্থ, যেটা বলা হয় যে একদম এনসাইক্লোপিডিয়া। ইন্ডিয়ান থিয়েটার যা কিছু রয়েছে, এবং একটা পুরো ইন্ডাস্ট্রি দাঁড় করানো, যে কিভাবে তার স্ট্র্যাটেজি, পলিসি মেকিং হবে, তার পুরোটার জন্যই কিন্তু নাট্যশাস্ত্রের দিকে আমাদের বারবার করে আসতে হবে। নাট্যশাস্ত্র ছাড়া উপায় নেই, কারণ সেটা আদি এবং অকৃত্রিম এক ধরনের বলা যায়। এই নাট্যশাস্ত্র কি? নাট্যশাস্ত্রের মধ্যে, এখন শাস্ত্র বললেই তো একটা আমাদের মাথার মধ্যে চিন্তা আসে যে সেখানে বোধহয় কোনো ধর্মীয় ব্যাপার স্যাপার কিছু আছে কিনা। কারণ সচরাচর শাস্ত্র গ্রন্থ বা ধর্মগ্রন্থ বলতে এরকমই বুঝে, কিন্তু না। শাস্ত্র মানে হচ্ছে যা আমাদের শাসন করে। আর শাসন করবে কিভাবে? যখন তার কিছু পলিসি থাকবে, তার কিছু রুলস রেগুলেশন থাকবে, সেটার উপরেই কিন্তু তার শাসন বিধিটা তৈরি হচ্ছে, অনুশাসন যেটাকে বলা হয়। এখন তাহলে নাট্যশাস্ত্র, নাট্যশাস্ত্রে নাট্য রিলেটেডই কিছু না কিছু থাকবে। যেরকম আয়ুর্বেদ শাস্ত্র, সেখানে আয়ুর্বেদের কথাই আলোচনা হচ্ছে। যেখানে রাজনীতির শাস্ত্র, সেখানে রাজনীতির কথাবার্তায় রাষ্ট্রনৈতিক চিন্তা ভাবনা হচ্ছে। তেমনি এখানেও হচ্ছে শুধু নাটক বা ইত্যাদি এই সম্পর্কীয় আলোচনা। কিন্তু শুধু নাটকে কিন্তু এটা আটকে থাকবে না বা সীমায়িত হবে না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে, একটা নাটক যখন তৈরি হচ্ছে বা একটা নাটক যখন মঞ্চে উপস্থাপিত হচ্ছে, সেইখানে শুধু যে নাটক আমরা বলছি ঠিকই, কিন্তু তার সঙ্গে তো গান থাকছে, অভিনয় থাকছে, একটু কোরিওগ্রাফি থাকছে, একটা টিম পারফরমেন্স বলা যায়। এবং বিভিন্ন সেট, এখনকার ভাবনায় দেখতে গেলে লাইট, সাউন্ড, মাইক্রোফোন, ইত্যাদি ইত্যাদি নানা রকম জিনিসপত্র, পোশাক আশাক, সবকিছু তার মধ্যে পড়ে। তা এতগুলো জিনিস যখন পড়ছে এবং এতগুলো জিনিসকে মাথায় রেখে যখন তৈরি হবে, তখন তার নিশ্চয়ই আকার এবং আয়তন অনেকটা বড়ই হবে, স্বাভাবিক। নাট্যশাস্ত্রের মধ্যে প্রায় 36টা বা কোনো কোনো এডিশনে 37টা অধ্যায় রয়েছে। নাট্যশাস্ত্র প্রথম এফ ই হল, একজন সাহেব, তিনি এটা মাত্র কয়েকটা অধ্যায় নিয়ে একটা সংস্করণ বার করেছিলেন ইংরেজিতে অনুবাদ করে, 1860-এর দশকে, সেই সময়ে।
তারপর থেকে জার্মানিও কিছু কিছু ছোট প্রবন্ধ তৈরি হয়েছে, কিন্তু 1894 সাল এরকম সময়ে মুম্বাইয়ের, তখন বম্বে, নির্ণয় সাগর প্রেস, সেখান থেকে নাট্যশাস্ত্রের একটা পূর্ণাঙ্গ এডিশন তৈরি হচ্ছে। এবং তারপরেও বাংলাতেও হয়েছে, মনমোহন ঘোষ সেটার বাংলাতেও বার করেছেন। এবং এখনো পর্যন্ত নাট্যশাস্ত্রের বাজারে অনেক রকম সংস্করণ পাওয়া যায়, অনেক রকম পাঠ পাওয়া যায়, সেগুলো আছে। সেগুলো একটু, কোনোটাতে হয়তো একটু আলাদা বা কিছু, মানে আলাদা বলতে বিষয়টা একই, কিন্তু ওই যে যেটা বললাম, হয়তো এক একটাতে একটু হয়তো শ্লোকটা হয়তো একটু অন্যরকম, বা দু একটা শব্দ এপাশ ওপাশ হয়েছে, বা কোনোটা আগে পরে হয়েছে, এরকম হয়তো কিছু হলেও হতে পারে। এবং নাট্যশাস্ত্রের ওপরে 1926 সালে প্রকাশ পাচ্ছে অভিনব ভারতী টীকা, যেটা অভিনব গুপ্ত লিখেছিলেন। এটার পাণ্ডুলিপি থেকে আবিষ্কার, তার পুরো প্রসেসটা করেছিলেন এম রামকৃষ্ণ কবি। তিনি এই জায়গাটা তুলে ধরবার পরে নাট্যশাস্ত্রের মান মর্যাদা আরো বেশি বেড়ে যায়। এবার নাট্যশাস্ত্রে যখন এইগুলো এসে গেল, সেখানে নাটক কত রকমের হতো এইটা দেখে নিতে হচ্ছে। নাট্যশাস্ত্রের নাটক কত রকমের, এটা নির্দিষ্ট করে বলার থেকে তার আগে আমাকে একটা বিষয় একটু পরিষ্কার করে রাখতে হবে, যে নাটকের এই উদ্ভবটা হঠাৎ করে কেন হলো, বা কি তার প্রয়োজনটা পড়েছিল। না, নাট্যশাস্ত্র শুরুই হচ্ছে এরকম একটা গল্প দিয়ে, যে ব্রহ্মার কাছে অনেকজন গিয়ে একটা আবেদন করলো। আবেদনটা কি করা হলো না, এরকম যে আপনি এমন একটা কিছু তৈরি করুন যেটা জনশিক্ষা বা গণশিক্ষার প্রসারে এবং প্রচারে সাহায্য করবে। সেটা কি না, সেটা হচ্ছে নাট্য। সেটা দৃশ্যও হবে, সেটা শ্রব্যও হবে, মানে দেখাও যাবে এবং তার সঙ্গে শোনাও যাবে। একটা অডিও ভিজুয়াল ইউনিট এরকম আকারে বানাতে হবে। এবং সেটা কাদের জন্য না, সেটা হচ্ছে সার্ববর্ণিক। সার্ববর্ণিক কথাটা আসছে সর্ববর্ণের থেকে। চতুর্বর্ণ তখনকার কনসেপ্টটা যেটা ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই এদের মধ্যে শূদ্রদের তখনকার সময়ে লেখাপড়ার ক্ষেত্রে বা জ্ঞানার্জনের ক্ষেত্রে অতটা সেরকম অধিকার এগিয়ে আসেনি। তারা কিছু কিছু ক্ষেত্রে তারা ডিপ্রাইভড ছিল, তবে এটা মানে করা এরকমটা ঠিক নয় যে তাদের একেবারেই তারা সমাজ থেকে অপাঙ্ক্তেয় বা ব্রাত্য ছিল, তা মোটেই তা নয় বিষয়টা। এগুলো নিয়ে আমাদের কিছু কিছু মিসকনসেপশন রয়েছে। কারণ হচ্ছে ব্রাহ্মণের ব্যাপারটা হচ্ছে লেখাপড়া মানে এখনকার ভাবনায় দেখতে গেলে একাডেমিশিয়ান, একজন লিটারেট একাডেমিশিয়ান তারা। ক্ষত্রিয় মানে যারা ডিফেন্সের কাজে যুক্ত রয়েছেন তারা। বৈশ্য মানে হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করে চালাচ্ছেন তারা। আর লাস্ট হচ্ছে শূদ্র। শূদ্র মানে হচ্ছে বলা যেতে পারে এক্সিকিউটিভ। তার কাজের, কোন একটা কাজের এক্সিকিউশনটা যারা করছে, আমি একটা কিছু বলে দিলাম যে এটা করতে হবে, কিন্তু সে কাজটা করবে কারা? সে কাজটা কিন্তু তখনকার শূদ্র, যারা কাজটা হাতে কলমে করে দেবে তারাই হচ্ছে শূদ্র। এরকম ধারণাটা রাখলেই আমার মনে হয় ভালো। এবং আমাদের সকাল থেকে রাত পর্যন্ত চলতে গেলে নানা রকম মানুষজনদের সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে, আমাদের নানা রকম কার্যক্রম থাকছে, সেই এক একটা জায়গাতে এক একজনের আমাদের সাহায্য লাগছে। আমি বাজারে যাচ্ছি, সেখান থেকে কারোর থেকে আমি সবজি, মাছ ইত্যাদি নিয়ে আসছি, বাড়ির রান্নাটাও হয়তো কেউ একজন করে দিচ্ছে, আমি হয়তো বাসে বা অটোতে ট্রাভেল করছি, সেখানে কারোর সহায়তা লাগছে। এরকম ভাবে দেখতে গেলে, তো সবাই যদি এরকম লেখাপড়ার সঙ্গে যদি যুক্ত হয়ে যায়, বা এটাই যদি তাদের মেইন ফোকাস হয়ে যায়, তাহলে আর বাদ বাকি কাজগুলো, আমাদের ব্যাংক বা ইত্যাদি এইসব কাজগুলো তাহলে কি করে হবে? সেটা হয় না। তো যাই হোক, কিন্তু শূদ্রদের তখনকার দিনে একটা, তাদেরকেও শিক্ষিত করবার একটা ভাবনা চিন্তা সেখানে করা হয়েছিল। এবং সেই ভাবনা চিন্তা থেকেই কিন্তু বলা হলো যে নাটক হবে। কারণ নাটক করতে গেলে ওইরকম বই পড়ে পড়ে মুখস্থ করে বা দেখে কিছু করতে হবে না। আমি একটা কোনো জিনিস দেখবো, এবং সেটা দেখার সঙ্গে সঙ্গেই আমার কিছু একটা মনের মধ্যে চেতনা আসবে। সেটাই হচ্ছে আমাদের একটা শিক্ষা। এটাই হচ্ছে কথা। এইবার এই নাটক
এখন কত রকমের হবে। আর একটা কথা ওখানে বলে রাখি, যে নাটক কথাটা আমরা এখন বেশি ব্যবহার করছি, কিন্তু নাট্যশাস্ত্রের মধ্যে নাটক কিন্তু কোট আনকোট করা একটা শব্দ। হ্যাঁ, আমরা স্টেজে এখন যা কিছু দেখছি সে সবটাই যে নাটক বা সবগুলোই যে নাটক এমন কিন্তু নয়। কারণ তার এক নাটকের জন্য একটা নির্দিষ্ট সিন ছিল, যে তার সিন কতগুলো হবে অঙ্ক বলতো তখন। তারপর হচ্ছে তার ক্যারেক্টার গুলো কিরকম হবে, ডাইমেনশনটা কিরকম থাকবে, তার সেন্টিমেন্টটা কিরকম থাকবে, টেম্পারামেন্টটা সাথে তার স্টোরি লাইনের কতটা কানেকশন থাকবে, এই সব কিছুর একটা ব্যাপার স্যাপার ছিল। এবং মোটামুটি যেটা বলা হয় যে নাটক ছিল পুরাণাশ্রিত বা ইতিহাস কথা নিয়ে, ঐতিহাসিক কিছু। মানে বাংলা নাটক পড়বার সময়তে আমরা এগুলো পড়ি যে ঐতিহাসিক নাটক, সামাজিক নাটক, এগুলো পড়ি তো, কিন্তু ওই ঐতিহাসিক পৌরাণিক যে নাটকগুলো সেগুলোই অ্যাকচুয়ালি নাটক, মানে তখনকার ভাবনাতে। এবং নাটকের মতোই বাকিগুলোর স্ট্রাকচার হবে, মানে ফরমেশনটা ওইভাবেই হবে, কিন্তু হয়তো ক্যারেক্টারটা কোথাও বদলে যাবে, কোথাও হয়তো সিনটা হয়তো একটু বেশি বাড়া কমা হচ্ছে, এই রকম কিছু কিছু পার্থক্য থাকছে। এবং সামাজিক যেটাকে বলি, সেই সামাজিক ব্যাপারটা হচ্ছে যে ওখানে প্রকরণ যে বিষয়টা ছিল সেটা, তার কারণ হচ্ছে প্রকরণের এমন একটা মানে তিন রকমের ক্যারেক্টারকেই সমাজে রাখা, মানে যে তিনটে বর্ণের কথা একটু আগে বললাম, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং তার সঙ্গে হচ্ছে বৈশ্য। এবং ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিনজন, মানে বলতে গেলে এটাকে তিনটে সমাজের দিক এরকম ধরতে হবে। যে যখন এখানে বলছে যে একজন অমাত্য মানে মন্ত্রী, ব্রাহ্মণ এবং তার সঙ্গে বণিক এরাও হতে পারে, তার মানে সমাজের আর বাদ বাকি যে অংশটা রইল তাদের সবাইকে ইনক্লুড করেই এই জিনিসটা ঘটানো। তো এইভাবে বিভিন্ন ব্যাপার স্যাপার রয়েছে। আস্তে আস্তে যতটা হচ্ছে ততটা বলতে বলতে চেষ্টা করব। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে দর্শকদের ভূমিকাটা ঠিক কি রকম, বা দর্শকরা সেটাকে কতটা অংশ নিতে পারছে। এখন নাটক হওয়ার জন্য বা এই ধরনের প্রোডাকশন গুলো হওয়ার জন্য কি থাকে, একটা পারপাস থাকে। সেই পারপাসটা তখন কিরকম ছিল, পারপাসটা যেরকম ছিল, মোটামুটি দুটো ভাগে পারপাসটাকে ভাগ করতে পারা যাচ্ছে। একটা হচ্ছে সামাজিক উৎসব, আর একটা হচ্ছে ধর্মীয় উৎসব। সামাজিক উৎসবটা কি, যেমন ধরে নিই বসন্ত উৎসব। বসন্ত উৎসব যেরকম এখন হচ্ছে বা হয়, ঠিক সেইটা, ঠিক সেই সেই সময়ও দেখা যাচ্ছে যে কিছু কিছু নাটক বা থিয়েটার তখন হচ্ছে, এবং তার সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে কিছু ধর্মীয় উৎসব। ধর্মীয় উৎসব কি না, সেখানে কয়েকটা যদি উদাহরণ দেখতে পাওয়া যায়, সেই উদাহরণের মধ্যে যেমন দেখতে পাওয়া যাবে যে এরকম কালপ্রিয় নাথের যাত্রা হচ্ছে, বা চক্রপাণি দেবের একটা কোনো উৎসব বা যাত্রা হচ্ছে, সেই উপলক্ষে একটা কিছু হওয়া, সেই তার একটা মোটমাট একটা প্রেক্ষাপট কোথাও ছিল। যে এই সময়ে যেমন রুক্মিণী হরণ এই নামের একটা ইহামৃগ, এটার নাম, মানে এটা ক্যাটেগরি আর কি, সেটা বলছে যে চক্রস্বামী মানে বিষ্ণুকেই বলা যায়, তার যাত্রা উৎসব উপলক্ষে সেখানে হচ্ছে। হুম। আবার অনর্ঘ্য রাঘব বলে একটা নাটক রয়েছে, সেটা বলছে পুরুষোত্তমের যাত্রাতে, জগন্নাথের রথযাত্রায় এই মোটামুটি মানে সেরকমটাই ইঙ্গিত দিচ্ছে আর কি, সেই সময়ে সেটা হচ্ছে। আর কিছু কিছু যেমন রত্নাবলী বা এই ধরনের প্রিয়দর্শিকা, কিছু কিছু নাটক সেখানে দেখতে পাওয়া যাচ্ছে তার সেটা কখন হচ্ছে না, সেটা বসন্তকালে, না তার সময়কালটা হচ্ছে বসন্তকাল, বসন্ত উৎসবের সময় তখন এগুলো হচ্ছে। তাহলে এটা গেল যে একটা আমাদের ফেস্টিভ মুডটা যখন চলে আসে না, সেই সময়ে সেই জিনিসটা দেখতে পেলে বা ওই ধরনের তার কিছু অনুষঙ্গ থাকলে তখন সেটা একটু আলাদাভাবেই আমরা ফিল করতে পারি। যেমন দেখবেন যে আমাদের যখন শরৎকালটা পড়ে, মোটামুটি সেপ্টেম্বর একটু শেষের দিক করে এগোচ্ছে, সেই সময় যখন আগমনী গানটা হয়, আগমনী গানগুলো যখন শুনি,
এবং আকাশে যখন সত্যি করে ওরকম নীল রংটা বেরিয়েছে, একটু গ্রামে গঞ্জের দিকে বা আউটস্কার্টের দিকে কাশফুলটা ফুটেছে, ওইরকম বেশ বাজারে একটা ভিড় হচ্ছে পুজোর জামা কাপড় কেনাকাটি, সেই সময়ে আমাদের আগমনী গানটা কিন্তু একটা অন্যরকম ভাবনা নিয়ে আসে। বা বর্ষাকালে একটা সন্ধেবেলাতে, সেই সময় আমি বাড়িতে একা হয়তো বসে আছি, আর তখনও যদি তিমিরও অবগুণ্ঠনে গানটা হয়, তখন কিন্তু একটা মনের মধ্যে অন্যরকম ব্যাপার এসে যায়। বা বসন্তকালের ক্ষেত্রেও সেই একই রকম, যে এখন যদি আমি এই কাঠফাটা গরমে যদি এখন ওরে গৃহবাসী বলি, হ্যাঁ গানটা হয়তো গানের মতো, হয়তো ওটা রবীন্দ্রসঙ্গীত বলে হয়তো নিশ্চয়ই সেটা হয়তো শুনতে খুব ভালো লাগবে, কিন্তু একটা সবকিছুর তো একটা পরিবেশ আছে। সেই পরিবেশটা এখানে রাখা আমার মনে হয় খুব দরকার, কারণ তাতে কি হয়, অ্যাটাচমেন্টটা আরো বেশি করে সেখানে হতে পারে। যে যখন আমি ওই পরিবেশটাকে এক মানে ইনকর্পোরেট করে সেটাকে করছি, তখন তার মধ্যে একটা আলাদা রকম মানে সেটা যদি একটু যদি মানে কোথাও যদি ডালও হয়ে যায়, তা ওই প্রেক্ষাপটটা কিন্তু তাকে অনেকটা এগিয়ে দেবে। এরকম একটা ব্যাপার স্যাপার কিছু কিছু থাকে। তো এইটা একটা গেল। এবং নাট্যশাস্ত্রের মধ্যে বেশ কিছু জায়গা রয়েছে, 27 নম্বর চ্যাপ্টার, সেখানে একটা বলা হচ্ছে যে অডিয়েন্স সেগমেন্টেশন। আমি এটাকে এরকমই নাম দিচ্ছি, যে কারা কোন নাটকটা দেখছে। একটু আগে আমি যেটা বলছিলাম, যে একটা শিশু যে ধরনের জিনিস পছন্দ করে, একদম প্রাপ্তবয়স্ক হয়তো সেটা তার কাছে হয়তো অতটা সেটা আকর্ষণীয় হবে না, বা একজন বৃদ্ধ মানুষের কাছে তিনি আবার হয়তো একটু অন্য ধরনের জিনিসপত্র পছন্দ করবেন। তো তখনকার সময়ে এই যে একটা বয়সের কিছু পার্থক্য থাকে, এবং তার সঙ্গে অ্যাস্থেটিক যে রিসেপশনটা, সেটাও কিন্তু অন্যরকম করে দেখতে পাওয়া যাচ্ছে। হুম। না, সেখানে এরকম কি বলা হচ্ছে, যে যারা তরুণ যুব সমাজ, তারা কি দেখবে, তাদের কাছে তারা একটু প্রেম ভালোবাসা, একটু রং চং এই ধরনের জিনিসপত্র তাদের হয়তো একটু পছন্দ থাকে। সেক্ষেত্রে তারা যেগুলো দেখবে, সেখানে নাটক, প্রকরণ এবং বিথি এরকম নামের একটা কিছু একটা মানে প্রেজেন্টেশন, দৃশ্যায়ন, সেই জিনিসটা তারা বেশি পছন্দ করছে। এখন নাটকের বিষয়ে যেটা বললাম, এবং নাটক যেরকম দেখতে পাওয়া যাচ্ছে, নাটক কিন্তু দুরকম হতো। নাটকের হয়তো দুটোই নাটক, কিন্তু দুটো নাটকের মধ্যে আসমান জমিন ফারাক থাকতো। সেটা কিরকম না, এক ধরনের শকুন্তলা যে নাটক, সেই শকুন্তলা নাটকের গল্পটা মোটামুটি জানা, ওই দুষ্যন্ত শকুন্তলার একটা প্রেম কাহিনী। সেই মানে সেই এরকম একটা তখনকার মানে ব্যাপারই ছিল, যে একটা মানে একটা নাটক যখন চলে, তার মধ্যে তো অনেক উপকাহিনী, শাখা, এরকম চরিত্র, এসব অনেক কিছু থাকে, কিন্তু আমাদের ফোকাসটা একটা দিকেই থেকে যায়। এখনো কিন্তু এটা হয়, যে একটা যদি কোনো কিছু মানে খুব ইমিডিয়েট থিয়েটার বা ইমিডিয়েট কোনো একটা মুভি আমরা কোনো কিছু দেখি, মানে যেটা আমার খুব ইমিডিয়েট পাস্টে হয়তো হয়েছে, হুম, সেটাকে নিয়ে তার মধ্যে হয়তো দেখা যায় যে পুরোপুরি যে ওই ঘটনাটাই সেখানে দেখিয়েছে, বা তার একদম কপি করা হয়েছে, বা সেখানে একদম ছাপ পড়ে গেছে, এরকমটা নয়, কিন্তু আমরা ওই জিনিসটাকেই খুঁজবো। এবার শকুন্তলা নাটকটার মধ্যে অনেকগুলো কথা আছে, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেটা কি না, আলটিমেটলি আমরা সেটাকে প্রেম রসের নাটক হিসেবেই স্বীকার করে নিচ্ছি। মানে এটা আমরা এক ধরনের বাধ্যবাধকতাও বলা যায়, বা এটা আমাদের এক ধরনের একটা মানে সীমাবদ্ধতা, সেরকম দিকেও কিছু কিছু থাকে, কারণ ওইটাকে ওটা ছেড়ে আমরা আর কিছু ভাবতে হয়তো পারবো না। এবং বিশেষ করে যখন নির্দিষ্টই করে দেওয়া হয়েছে রসটা শৃঙ্গার, শৃঙ্গার মানে ওই প্রেম মানে লাভ রোম্যান্স এগুলোই বলা যেতে পারে, সেইটা তাদের কাছে খুব পছন্দের হচ্ছে। প্রকরণটাও তাই মোটামুটি এরকম ভাবে, কিন্তু নাটকের যে একটু হিরোইক ব্যাপার স্যাপার যেগুলো ছিল, কারণ নাটক বীর রসেরও নাটক হতো, সেইটার আবার দর্শক কিন্তু একটু আলাদা হয়ে যাচ্ছে। আর একটা কথা এখানে কি বলছে, যে প্রবীণ আর যারা মনে করুন আহ প্রবীণ মানে কি বলবো, মানে যারা একটু আর কি মানে ম্যাচিওর্ড, সেই রকম। এখানে সবটাই যে এরকম বয়সের মাপকাঠি দিয়ে বিচার হচ্ছে এমনটা নয়।
এবং যারা একটু এরকম হিরোইক ব্যাপার স্যাপার পছন্দ করে তারা ডিম, ব্যায়োগ এইসব ধরনের প্রোডাকশন তারা দেখবে। ডিম মানে কি? ডিম মানেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রজা বিপ্লব। আর ব্যায়োগ এই জিনিসটা হচ্ছে যে ওই একটা কোনো বিষয় বা কোনো ক্যারেক্টার বা কোনো বস্তুকে নিয়ে দুজনের মধ্যে একটা ঠান্ডা লড়াই হচ্ছে বা একটা মতান্তর মনান্তর কিছু ঘটছে, এবং এইগুলো দেখছে হচ্ছে যারা সাহসী যুবক। এখন যে ব্যাপারটা আছে যে প্রত্যেকের মতন করে তো আমাকে কিছু না কিছু একটা জিনিস দিতে হবে, সেই কারণে তাদেরকে যে জিনিসটা উদ্বুদ্ধ করবে যে তখনকার পুরুষ সমাজ, এবং তখনকার পুরুষ সমাজে নানা রকম প্রতিকূলতা ছিল, সেই যুদ্ধ থেকে শুরু করে, কারণ তখনকার রাজতন্ত্রের ব্যাপারটাই অন্যরকম ছিল। ঠিক এখনকার মতো এতটা আমরা যত সহজ করে দেখি বা সহজ করে ভাবি, তখনকার পরিবেশটা বা প্রেক্ষাপটটা কিন্তু ঠিক ওরকম ছিল না। কাজেই তাদের মধ্যে ওই ভ্যালার যেটাকে আমরা বলি সেইটা নিয়ে আসার জন্যও কিন্তু কিছু কিছু প্রোডাকশন সেখানেও তৈরি হচ্ছে, যেগুলোকে ওরকম ওই ডিম বা ব্যায়োগ এই ধরনের জিনিস বলছি। আবার যারা প্রবীণ, মানে আরো একটু হয়তো সিনিয়র বা জ্ঞানী, জ্ঞানবৃদ্ধ যাদেরকে বলা হয়, আহ, ধর্মজ্ঞ, তত্ত্বজ্ঞ, মানে ধর্মতত্ত্ব এইসব বিষয়গুলো যারা বেশি পছন্দ করে, তাদের জন্য সমবকার এই ধরনের বিষয়টা খুব আগ্রহী, মানে তাদের পক্ষে এটা ভীষণ আগ্রহ, তাদের হয়তো ইন্টারেস্ট সেখানে গ্রো করছে বা গ্রো করতে পারে বলেই আমাদের মনে হচ্ছে। তার কারণ কি, সমবকার হচ্ছে এমন এক ধরনের প্রোডাকশন, প্রেজেন্টেশন, যেখানে যুদ্ধ থাকবে, একটা কোনো কিছুকে নিয়ে একদম সরাসরি, মানে একদম লড়াই। এবং নাট্যশাস্ত্র শুরু যখন হচ্ছে এবং সেইখানে বলা হচ্ছে যে ব্রহ্মা প্রথম যে দুটো প্রোডাকশন করেছিলেন, তার মানে স্ক্রিপ্ট করা ছিল আর কি, একটা ছিল অমৃত মথন মন্থন, আর একটা হচ্ছে ত্রিপুর দহন বা ত্রিপুর দাহ। এখন অমৃত মন্থনের বিষয়টা কি? অমৃত মন্থন ওই অমৃত কলসের জন্য দেব অসুরের একটা দ্বন্দ্ব চলছে, মানে একটা অধিকার পাওয়ার জন্য লড়াই, সোজা কথায় একটা চেয়ার পাওয়ার জন্য লড়াই, আর কিচ্ছু না বিষয়টা। তা এই ধরনের জিনিস এখনো পর্যন্ত আছে। কাজেই সেটা সেই আমলে হয়তো ওই অমৃতের জন্য ছিল, এখন হয়তো সেটা প্রসঙ্গ অন্যরকম হয়ে গেছে। তা সেইখানে সবসময়তে অধর্ম বা অশুভ জিনিস সেটা সরে যাচ্ছে, এবং ধর্ম বা যেটা শুভ, দেবতারা সেখানে জয়লাভ করছে। এই বিষয়টা দেখে তো যারা মানে তাত্ত্বিক বা যারা ধর্মজ্ঞ ব্যক্তি, মানে যাদের আর কি, মানে কি বলবো, মানে সামাজিক নাগরিক দায় দায়িত্ব সম্পর্কে যারা খুব সচেতন, যারা এই বিষয়টা খুব ভালোভাবে বোঝেন, বা যারা মানে আমাদের ওই উপদেষ্টা মণ্ডলী, বা যাদের আমরা একটু সব জায়গাতে বলি না যে আপনার মতামতটা কি এখানে, সেই ধরনের লোকজন বা বুদ্ধিজীবীও বলা যেতে পারে, তাদের কাছে তারা ওই জিনিসটা একটু বেশি পছন্দ করছে। কারণ তারা ওই প্রেম রোম্যান্স ওই জিনিসটা, হ্যাঁ, ওটার মধ্যে হয়তো কিছু একটা মেসেজ ওখানে গেছে, একটা কনভে কিছু ওখানে করেছে, কিন্তু তবুও তাদের কাছে এই জিনিসটা হচ্ছে, এবং তারা সেটাকে প্রজেক্ট করে নিচ্ছে যে দেখুন এইটা হওয়ার, বা এইটা আপনারা আমাদের দেখছেন, বা এটার মধ্যে থেকে কিছু একটা বার্তা আমাদের কাছে বা সমাজের কাছে পৌঁছচ্ছে। তাদের এইভাবেই তারা সেই জিনিসটাকে সাজাচ্ছে। এবং আরেকটা জায়গা বলা হচ্ছে, এবং বিশেষ করে যে প্রহসন, মানে একটু হাস্য কৌতুক বা এরকম ধরনের জিনিস, ভান, এইগুলো নারী শিশু এরা একটু পছন্দ হয়তো করছেন। তাদের হয়তো সেই জায়গাগুলোতে হয়তো একটু আকর্ষণ, বা তাদের হয়তো সেটা ভালো লাগছে, মানে যেখানের মধ্যে খুব জটিল কিছু বিষয় আশয় নেই, মোটামুটি একটু হালকা ভাবে হয়ে যায়, সেই রকম জায়গাটা তারা সেখানে দেখছেন। এইবার বিষয়টা যেটা হচ্ছে যে কখন কোন সময়ে কি হচ্ছে এটাও কিন্তু খুব এখানে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে পূর্বাহ্ন, আর একটা সময় এখানে বলা হচ্ছে অপরাহ্ন, একটা বলা হচ্ছে প্রাদোষিক, প্রদোষ মানে সময়,
আর একটা বলা হচ্ছে প্রাভাতিক, মানে একদম রাত্রি শেষ হয়ে আসছে, সকাল শুরু হচ্ছে, ওই রকম সময়। এই এক একটা সময়েও কিন্তু এক এক রকমের প্রোডাকশন হওয়ার সম্ভাবনা ছিল বলেই সেটা মনে করা যাচ্ছে। এবং সরাসরি এখানে বলে দেওয়াই হচ্ছে যে পূর্বাহ্নে হচ্ছে ধর্মাখ্যান, মানে যে বিষয়টার মধ্যে একটা শিক্ষার ব্যাপার আছে, যে তুমি ধর্ম এবং অধর্ম এই বিষয়টা ডিসক্রিমিনেট করে ধর্মের পথে চালিত হও, সেইটা সকালে। কারণ সকাল দিকের আমাদের ব্যাপারটা কি থাকে, সকালের দিকে খুব যুদ্ধ টুদ্ধ, একদম মারামারি রক্তারক্তি, এই জিনিসগুলো আমরা খুব একটা নিজেরাও পছন্দ করি না। আমাদের সকালটা মনে হয় যেন একটু শান্তভাবে কেটে যায়, একটা কিছু ভালো কিছু একটা দিয়ে সেখানে শুরু হোক। আর সেই একই রকম ভাবে প্রাদেশিক যে সময়টা, মানে ধরা যায় ওই সন্ধ্যা লাগু লাগু বা সন্ধে হচ্ছে এরকম একটা সময়, সেইখানে একটু গান বাজনা থাকবে, একটু প্রেম ভালোবাসার বিষয় থাকবে নায়ক নায়িকার মধ্যে, সেইগুলো জিনিস তারা ওখানে পছন্দ করা হচ্ছে। এবং রাতের দিকে দেখতে পাওয়া যাচ্ছে যে একটু বড় বড় প্রোডাকশন গুলো তখন হচ্ছে, যে নাটক প্রকরণ এগুলো একটু বড় তো, এবং মোটামুটি মানে এখন যে স্ক্রিপ্ট গুলো যেগুলো পাওয়া যায় সেগুলো দেখেও মানে মোটামুটি একটা অনুমান যে অন্তত এটা 5 ঘন্টা, মানে 4 থেকে 5 ঘন্টা কি 6 ঘন্টা তো বটেই, তার কম বই বেশি হয়তো নয়। এই সরি, মানে বেশি বই কম হয়তো নয়। তো এতটা সময় ধরে দেখবে, এবং ওই যে সময়টা আমার জন্য যাচ্ছে, এবং অতটা সময় ধরে ধীরে ধীরে যাতে কোনো রকম বোর না লাগে, আমাকে সেই রকমই কিছু কিন্তু উপাদান সেখানে দিতে হবে। কারণ রাতের দিকে আমাদের একটা ঘুম চলে আসে বা একটু আমরা ঢুলে পড়ি, এরকম একটা ব্যাপার স্যাপার থাকে, কাজে খুব চনমনে একটা ব্যাপার যদি এসে যায়, তাহলে কিন্তু ওইটা আমরা পেরিয়ে যেতে পারবো। মানে সেরকম ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র সেখানের মধ্যে থাকতে হবে। মানে আমরা সেখানে যদি প্রহসন হয়, যদি একটু হাসির ব্যাপার স্যাপার থাকে, উম, তাহলেও সেটা এরকম চলতে পারে। এই ব্যাপারগুলোতে যখনই এটা এসে যাচ্ছে, তাহলে এটা মোটামুটি একটা সাইকোগ্রাফিক যে টার্গেটটা, সেটা দেখেই কিন্তু তখন এতগুলো তৈরি হয়েছিল। যে দশরূপক কথাটা আছে, যে মানে 10 রকমের প্রোডাকশন বা 10 রকমের পারফরমেন্স ক্রিয়েশন, যাই কিছু বলি না কেন, সেই 10টা এতগুলো হয়েছিল কেন? তাহলে নিশ্চয়ই তাদের একই লোক যে ওটা নাটক দেখছে, সে আবার ওরকম একটা হাসির কোনো একটা মজার কিছু একটা বিষয় দেখছে, ব্যঙ্গাত্মক কোনো জিনিস দেখছে, নাকি একক অভিনয় দেখছে, তার সঙ্গে আবার এরকম যুদ্ধ, মারামারি এরকম ধরনের জিনিস, লড়াই ঝগড়া এসব জিনিস দেখতে পছন্দ করছে, না কি করছে? তাহলে এই যে একটা প্রশ্ন, এখান থেকেই কিন্তু এই জায়গাগুলো উঠে আসছে, যে নাটকটা আমার মানে যেটা দেখছি সেটা যেরকমই হোক না কেন, তার কিন্তু আমার একটা নির্দিষ্ট দর্শক থাকবে, এবং দর্শককে কখনোই অপমান করা চলবে না, দর্শককে আন্ডার এস্টিমেট করা চলবে না, এবং তার সঙ্গে হচ্ছে দর্শকের চাহিদা অনুযায়ী বা ডিমান্ড অনুযায়ী তাকে সেটা দিতে হবে। এই প্রেক্ষাগৃহ আজকে যেটা তৈরি হয়েছে বা যে ভাবনাটা এসেছে, সেই ভাবনাটার পেছনেও নাট্যশাস্ত্রে একটা কারণ দেখা যাচ্ছে। যে সেই কারণটা কি না, যখন বলা হচ্ছে যে এই ধরনের অমৃত মন্থন নাটক হচ্ছে সমবকার, সেটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি, মানে এই নামগুলো এক একটা তাদের মানে ডেজিগনেশন। সেইটা যখন হচ্ছে সেখানে কি দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে অসুররা হেরে যাচ্ছে, এবং সেইটা দেখে কি করেছিল না, অসুররা একটা বিদ্রোহ করেছিল, এবং সেই বিদ্রোহ হওয়ার জন্য তখন ইন্দ্র দেখলো যে না, ইন্দ্রকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি একটা কিছু করো, কারণ না হলে এই আটকানো যাচ্ছে না। এমনিতেই বারবার তাদের রাজ্য আক্রমণ হয়েছে, স্বর্গরাজ্য, এই তো ঘটনা লেগেই ছিল। কিন্তু তারপরেও যখন এরকম একটা নাটক হলো এবং তাদেরকে খারাপ করে দেখানো হচ্ছে, হুম, তাহলে তাদের তখন মানসিক অবস্থাটা কিরকম দাঁড়াবে, সেইটা দেখার পরে তখন ওই ইন্দ্রধ্বজ স্থাপনটা করা হলো। ওই ইন্দ্রধ্বজ স্থাপন করে দেওয়া হলো, এবং এখনো ওটা দেখতে পাওয়া যায়, এবং এটা একটা উৎসবও আছে ইন্দ্রধ্বজ।
ওই ইন্দ্র জর্জর একটা প্রতিষ্ঠা, মানে একটা দণ্ড সেখানে প্রতিষ্ঠা করা হলো বলে। এই দণ্ড প্রতিষ্ঠা করার ফলে দেবতারা অবশ বিবশ হয়ে, সরি, মানে অসুরেরা দানবেরা অবশ বিবশ হয়ে গেছিল, এবং তারা যেহেতু একদম জর্জরিত হয়েছিল সেই কারণে এটাকে ওই ইন্দ্রধ্বজ বা ইন্দ্রজর্জর বলা হলো। এবার এটা তো একটা গল্প, এর রূপক বা এর প্রতীকটা এখানে কি? দেখুন, এই যে আমাদের কি হয়, যে একটা রেস্ট্রিকশন কিছু তৈরি করা হয় না, যে দেখবেন যে কিছু কিছু সিনেমাতে বা নাটকের এরকম জায়গাতে, সিনেমাতেই বেশি, যে লিখে দেওয়া হয় যেটা প্রাপ্তবয়স্কদের জন্য। হুম। বা ইউটিউবে বা এরকম বিভিন্ন জায়গাতেও মানে এই ধরনের কিছু কিছু রেস্ট্রিকশন থাকে, যে আমি বলে দিলাম যে এটা এদের জন্যই শুধুমাত্র। ওই যে ইন্দ্রধ্বজ যেটা স্থাপন করা হলো, তার দিকে আর কেউ আসছে না, দানবেরা হোক অসুরেরা হোক, মানে ওটা আমার কাছে একটা ল্যান্ডমার্ক হয়ে থাকলো, যে তার এপারে যেটা হবে, যে নাটক গান হবে, সেইটা দেখলে তাদের একটা অস্বস্তি বাড়িয়ে দিতে পারে। হুম। তো এই জিনিসটার থেকে আমাদের দুটো শিক্ষা দিচ্ছে, যে কাউকে বিব্রত করা যাবে না, বা কাউকে চটিয়ে দেওয়া খুব একটা ভালো কথা নয়। যে যখন আমার সামনে থাকছে, বা যখন আমি পরিবেশ পরিস্থিতি অনুসারেই কিন্তু দর্শকদের টেম্পারামেন্টটাকে বুঝে তবেই আমি এগোবো, তবেই আমি সেখানে ওরকম একটা কিছু নাটক মঞ্চস্থ করতে বা থিয়েটার করাতে চেষ্টা করব। তাছাড়া হবে না, তার কারণ, এবং দেখবেন আমরা যখন এখন, মানে যখন নাটক শুরুর আগে আর কি, এক্ষেত্রে যখন ওই সঞ্চালনা বা অ্যাঙ্করিং যেটা করা হয়, সেক্ষেত্রে কি বলা হয় যে আগত দর্শকদের জানাই স্বাগত, বহু দূর দূরান্ত থেকে অনেক জ্ঞানী গুণীজন মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন, এই কথাগুলো যেগুলো বলা হচ্ছে, তখনকার সংস্কৃত বা প্রাকৃত নাটকের প্রস্তাবনার ক্ষেত্রে, আমি বারবার নাটক কথাটা বলছি, মানে এটা সুবিধার জন্যই বলছি, কারণ আলাদা আলাদা করে যদি প্রত্যেকটা ওরকম নাম বলতে যাই বা ওই টার্ম গুলো বলতে যাই, তাহলে হয়তো একটু বুঝতে দর্শকদের অসুবিধা হতে পারে, বা যারা আছেন তাদেরও। সেই কারণে আমি নাটক বলেই বলছি, যে ওই প্রত্যেকটা নাটকের প্রস্তাবনার অংশটাতে এখানে সভাসদদের বা যারা পরিষদের মধ্যে যারা রয়েছেন তাদের গুণগান গাওয়া হয়েছে। কাজেই এটা আমাদের একটা শিষ্টাচার, যে আগে প্রথমে দর্শক যেমনই হোক না কেন তাদেরকে কখনো কিছু বলা যাবে না। আমি হয়তো এরকম দেখতে পাচ্ছি যে আমার কাছে যতটা এক্সপেকটেশন ছিল, মনে করুন একটা হলের মধ্যে 500 সিট রয়েছে, সেখানে হয়তো এসে দাঁড়িয়েছেন বা এসেছেন হয়তো 100 থেকে 150 জন, কিন্তু আমি এমনটা কখনোই প্রথমে বলবো না বা বলে দেব না যে এত কম দর্শক হয়েছে আজকে, আমাদের ঠিক সেভাবে পারফর্ম করবার মানে আগ্রহটা বা ইচ্ছাটা থাকছে না। মানে এইগুলোই একটা শিক্ষা, যে আমি যখন মানে যাদের সামনে সেই জিনিসটা দেখাতে চাইছি বা দেখাতে চলেছি, তখন কিন্তু সেখানে তাদেরকে নিয়ে তাদেরকে মতো করেই কিন্তু সেটা এগোতে হবে। এই জিনিসটা তখনও করা হতো, দর্শকদের সম্মান জানানো, এটা চিরকালের একটা কর্তব্য, সেটা এখনো চলে আসছে বরাবর। এখানে খুব যে একটা কিছু পরিবর্তন হয়েছে এমনটা কিন্তু নয়। আর আরো একটা এখানে বিষয়, যে যখন এই ধরনের দশরূপক গুলো হচ্ছে, সেই দশরূপক গুলো চলাকালীনই, মানে এগুলোকে যদি বলা হয় যে এগুলোকে তখনকার যারা কি বলবো সমাজপতি, বা যারা ধরুন তখনকার যারা মানে সবকিছুতে, মানে কোনটাতে তারা প্রেসক্রাইব করবেন বা কোনটাকে তারা হ্যাঁ বলবেন না বলবেন, এগুলো যখন তারা দেখছেন বা তারা যখন মানছেন, তার পাশাপাশি কিন্তু আরো কিছু কিছু লোকাল প্রোডাকশনও হচ্ছিল, যেগুলোর বিষয় এইরকম পূর্ণাঙ্গ নয়, কিন্তু সেগুলো ছোট ছোট এক একটা পারফর্ম, সেগুলোকে পরবর্তীকালে একত্রিত করে উপরূপক এরকম একটা নাম সেখানে দেওয়া হয়েছিল। কিন্তু এটা বলাই এখানে আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্যটা হচ্ছে যে সে উপ না শাখা, নাকি নব, না নতুন, না বর্তমান, না আধুনিক, এইসব
বলাটা এখানে খুব একটা ম্যাটার করে না। ম্যাটার যেটা করে সেটা হচ্ছে যে ওই যে আমার লোকাল পারফরমেন্স যেগুলো হচ্ছে সেগুলোর দর্শক কারা বা কাদের জন্য সেগুলো হচ্ছে, সেগুলোর বিষয় দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে শ্মশানের গল্প, কখনো আবার দেখা যাচ্ছে মানে এত তার মধ্যে মানে মাল্টিডিসিপ্লিন ঢুকে গেছে যে একদিকে যেরকম কৃষ্ণের গোষ্ঠলীলাও থাকছে, আর একদিকে যেরকম লক্ষ্মী নারায়ণের জন্য বিরহে গান গাইছেন সেটাও থাকছে, আবার তেমনি কিছু কিছু রাজস্তুতি সেটাও রয়েছে, মানে রাজার গুণগান গাওয়া সেটাও সেখানে রয়েছে। কাজে এইগুলোর যখন দেখতে পাওয়া যাচ্ছে এটা কি হয়েছিল যে ওই যে একটা আগে যেরকম শকুন্তলা বা এই ধরনের যে নাটক যেগুলো ছিল তার অ্যাম্বিয়েন্সটা এনভায়রনমেন্টটা কিরকম ছিল, একটা রয়্যাল ব্যাপার স্যাপার ছিল। ওই যে একটা চন্দ্রবংশীয় মহাভারত ততদিনে খুব ভালো করে হয়তো প্রতিষ্ঠিত হয়ে গেছে বলেই মনে হয়, বা না হলেও হয়তো মোটামুটি মহাভারত বেশ মানে জনসমাজে তো অন্তত পরিচিত হয়েছেই। সেই রকম একটা সময়ে আমি যেটা দেখাচ্ছি সেই মহাভারতের, হ্যাঁ, মহাভারতের ওই একটা টপিক নিয়ে যখন আমি নাটক কিছু করছি বা রামায়ণের কোনো একটা টপিক নিয়ে যখন সেখানে নাটক তৈরি হচ্ছে, উত্তরামচরিত বা ইত্যাদি ইত্যাদি, সেখানে কি দেখতে পাওয়া যাচ্ছে বা এমনকি মৃচ্ছকটিক এইটার ক্ষেত্রেও যে সেখানে খরচা হচ্ছে প্রচুর। কারণ দেখুন একটা সিন থেকে যখন আরেকটা সিনে যাচ্ছি সেক্ষেত্রে একটা বদল হচ্ছে, তার দৃশ্যপট বদল হচ্ছে, মানে সেখানে একবার আশ্রমও রয়েছে, সেখানে একবার নদীর ধারও রয়েছে, সেখানে একবার আমাদের রাজদরবারও রয়েছে, ইত্যাদি ইত্যাদি, মানে এক এক সিনে এক এক রকম জায়গা, আবার কখনো উদ্যান বাটি মানে বাগান বাড়ি, রাজ উদ্যান সেটাও রয়েছে। কাজে এবং এত সাজবদল মেকআপ পরিবর্তন এগুলো এত বেশি সেখানে, সেগুলো মানে কস্টলি। ওই কস্ট কাটিংটা তখন একটু দরকার হয়েছিল যে শুধুমাত্র কি হচ্ছে যে এলিট ক্লাসের জন্যই সেগুলো থেকে যাচ্ছে, কিন্তু ওই যে শর্ট প্লে বা মাইনর প্লে যেগুলো পরবর্তীকালে হলো ওগুলো কিন্তু অতটা খরচ সাপেক্ষ নয়। কারণ রত্নাবলী বা প্রিয়দর্শিকা এই ধরনের যে সংস্কৃত নাটিকা যেগুলো রয়েছে বা সট্টক যেগুলো আছে সেগুলো, সেখানে প্রথম অঙ্কটা দ্বিতীয় অঙ্কটা পুরোটাই হচ্ছে আউটডোর, পুরোটাই আউটডোর, এবং দুটোই অন্তত ওই একটা বাগানে বা একটু রাস্তার ধারে এরকম একটা জায়গা। তার জন্য এমন কিছু দৃশ্যপট লাগে না বা লাগবার কোনো সেখানে প্রয়োজন নেই, এবং সেখানে ঘটনাগুলো বলা হচ্ছে বা অ্যাকশন গুলোকে কি করা হচ্ছে না ডায়লগ দিয়ে পার করে দেওয়া হচ্ছে, যেটা ওখানে একদম সরাসরি এসেছিল ডিরেক্ট, সেখানে যেটার পোর্ট্রে হয়েছে, কিন্তু ওখানে ওগুলো শুধু মুখে বলে পার করে দিচ্ছে, কিন্তু বিষয়টা মোটামুটি ওই কাছাকাছি কিছু একটা রাখতে চেষ্টা করছে। বা কৃষ্ণের মনে করুন এই গোপিনীদের সঙ্গে নাচ রাসলীলা, এর জন্য এমন কিচ্ছু সেট আপ দরকার পড়বে না। হ্যাঁ, বা এই শিব পার্বতী কৈলাসে তাদের কি লীলা চলছে, এটার জন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না সেরকম। ওই দুটো বা তিনটে এরকম মানে একটা স্ক্রিপ্ট করে লিখে দেওয়া, বা তখন লেখার ব্যাপার কতটা ছিল সেটা বলা যায় না, কিন্তু অন্তত সেরকম কিছু একটা কম্পোজিশন কম্পোজিশন করে আমি সেটাকে নিয়ে একটা চটজলদি কিছু একটা জিনিস নামিয়ে দেব। এবং এই কারণে এই ধরনের যে প্রোডাকশন গুলো তাদের কোনো পাণ্ডুলিপি বা পুঁথি খুব কম পাওয়া গেছে। তার কারণ একটাই, কারণ এটা এক ধরনের অ্যানোনিমাস, একজনের কোনো লেখা নয় ওরকম। ভাস বা কালিদাস এই রকম যারা তখনকার নাট্যকার ছিলেন তাদের নামে যখন মানে সেটা ইয়ে হয়ে আছে, তাদের সই মানে একদম তার তাদের সিগনেচার তাদের বলা যেতে পারে, কিন্তু সেটা কিন্তু তখন তাদের মধ্যে ছিল না। এবং তাদের যারা দর্শক যারা ছিল, যারা ওই ধরনের অত সময় নিয়ে যখন হয়তো তারা
দেখতে যেতে পারে না, বা তাদের হাতে হয়তো মানে একটু কাজকর্ম রয়েছে, অতটা সময় তারা, যারা মনে করুন এই যে সারা রাত ধরে বা সকালের বেশ কিছু একটা সময় আমি তখনই দিতে পারি যখন আমাদের কিছু অন্ন বস্ত্রের বা এই চিন্তাটা অতটা বেশি মাথায় থাকে না, বা আমাদের হয়তো মানে প্রফেশনটা হয়তো একটু আলাদা হবে। কিন্তু যারা মনে করুন মানে যাদের করে খেতে হয় বা সকাল থেকে অনেকটা সময় তাদের কাজে কর্মের দিকে চলে যাচ্ছে, কিন্তু তারপরেও আমার একটুখানি সময় বাঁচিয়ে নিয়ে আমি একটা কিছু প্রোডাকশন বা একটা আমার আনন্দের জন্য একটা কিছু দেখছি, হ্যাঁ, একটা বিনোদনের জন্য, সেই ক্ষেত্রে তখন আমাদের ওই কৃষ্ণের রাসলীলা বা গোষ্ঠলীলা বা ওই মদন দহন হওয়া, হোলিকা দহন হওয়া, এই ধরনের জিনিসগুলোই তখন আমাদের আনন্দ দিচ্ছে। যে হ্যাঁ, তবু তো কিছুটা আমি হয়তো একটা দেখতে পেলাম, যে যাদের হয়তো অতটা সময় নেই, যাদের হয়তো অতটা ধৈর্য নেই, বা যাদের দ্বারা হয়তো অত গভীর কথাবার্তা বুঝবার আহ সেই মানে কি বলবো সেই পরিবেশটাই তৈরি হয়নি, তাদের জন্য অত ভারী ভারী কিছু জিনিস সেখানে করা যাবে না, বা তাদের জন্য দরকার নেই, আমি করি না, কি আছে সেখান থেকে আমি ছোট ছোট জিনিস আমি করব। এই যে যখন পঞ্চাঙ্ক নাটক হলো, পঞ্চাঙ্ক থেকে তারপর আস্তে আস্তে সেটাও কমে গেল দৃশ্যতে, তারপর সেখানে আমি বাংলার কথাই বলছি, সেখান থেকে এলো একাঙ্ক নাটক, একাঙ্ক নাটকের পর পথনাটক, তারপরে হচ্ছে অনুনাটক, এতগুলো চলে এসছে, মানে একটা 10 থেকে 15 মিনিটের একটা ছোট্ট দুজন কি একজনকে নিয়ে হয়তো একটা ছোট্ট কিছু নাটক করে দেওয়া। এই যে পথনাটক, পথনাটকের একটা কোনো প্রচারমূলক কিছু হতে পারে, সেটা শিক্ষা হোক, সেটা স্বাস্থ্য হোক, বা নানা রকম জনসচেতনতা কিছু এরকম, মানে ডেঙ্গু ম্যালেরিয়া ইত্যাদি এগুলো নিয়েও নানা রকম প্রচারমূলক পথনাটক পথনাটিকা হয় বা হয়েছে এক সময় প্রচুর। তা এইগুলো তো এক ধরনের একটা কিছু পারফর্ম, সেখানে পথনাটকের ক্ষেত্রে তো হ্যাঁ ওরকম একটা গল্প মানে একটা কিছু বলার বিষয় থাকছে, কেউ একটু অভিনয় করেও দেখাচ্ছে, কিন্তু সেটা একটা থিম, তার কিন্তু আজকে আমি মনে করুন মিউট হয়ে গেছে। এগুলোর থেকে রক্ষা পাওয়া যায় বিভিন্ন, হ্যাঁ। খানিকক্ষণ হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো এইবার হচ্ছে যে এই ধরনের যে স্কিম যেগুলো থাকে সেগুলোকে নিয়ে আমরা যখন প্রচার করছি, সেটাও তো একটা কিছু জিনিস হচ্ছে, সেখানে সেখানেও তো তার একটা প্রস্তুতি থাকছে, সেখানে সেগুলোর মঞ্চায়ন হচ্ছে, সেখানে অল্প বিস্তর হয়তো কিছু একটা সিম্বলিক একটা ড্রেস কোড কিছু সেখানে থাকছে, এবং সেগুলো কারা দর্শক দেখছে, মনে করুন আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, সেই রাস্তা দিয়ে যেতে যেতে একটা দেখলাম কোথাও একটা এরকম ছোট্ট করে স্টেজ করে, বা হয়তো মাটিতে একটু হয়তো পলিথিন পেতে সেখানে হয়তো একটা কিছু এরকম দৃশ্যায়ন বা নাটক সেখানে হচ্ছে, সেখানে আমি তো এরকম মানসিকতা নিয়ে যাইনি। তা সেখানে আমার হয়তো কাজে অন্য একটা জায়গায় হয়তো আমার পরের হয়তো একটা কোনো কাজ আছে, একটা মাঝপথে হয়তো সেখানে একটু আমি হল্ট করছি, সেই জায়গাটা যখন আমি দেখছি, সেটা দেখে নিয়ে ওই 10 থেকে 15 মিনিট আবার হয়তো আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। কাজেই তখনকার মানে এই সেখানেও যে লোক জড়ো হচ্ছে না বা লোকজন থাকছে না এরকমটা নয়, পথ চলতি বহু মানুষজন সেখানে থাকছেন। তা এই যে একটা তার সেখানের জন্য একটা দর্শককে, সেখানকার দর্শকরা কিন্তু ওই রকম জিনিস তারা দেখতেও আসেনি, বা সেই ভাবনাটাও তাদের মাথাতে আসেনি। কাজেই দর্শককে ওরকম মাথায় রেখেছে, ওইটুকুটা আমাকে ধরে নেওয়া হয়েছে যে দর্শক ওটা কম্প্রোমাইজ করে নেবে, যে এখানে ওখানে যদি একটা শিবের বা ওরকম যদি একটা কোনো পার্বতীর চরিত্র থাকে, তাকে কিন্তু পুরোপুরি ওরকম শিব বা পার্বতীর মতো হয়তো ওরকম পথনাটিকার ক্ষেত্রে দেখতে পাওয়া হয়তো যাবে না, হয়তো এমনি ক্যাজুয়ালি কিছু থাকছে, হয়তো বড় জোর হাতে একটা কিছু ত্রিশূল বা এরকম হয়তো একটা কিছু জিনিস হয়তো একটা ত্রিনয়ন বা এরকম ছোট্ট খাট্ট হয়তো একটা কিছু হয়তো লাল হয়তো একটা ওড়না দিয়ে দুর্গাকে বোঝানো হচ্ছে, এরকম হয়তো কিছু থাকতেই পারে বা নাও থাকতে পারে, কাজেই ওটুকুটা সে ওখানে বুঝে নেবে বা বুঝতে পেরে যাবে। কাজেই দর্শকদের যেরকম প্রোডাকশন হচ্ছে, দর্শকও কিন্তু ঠিক সেই পথ দিয়েই চলে যাবে। হুম। একটা দিকে যেরকম যে নাটক যেরকম একটা দর্শককে তৈরি করছে, যে যেরকম আমি প্রোডাকশন আনবো,
ঠিক সেই অনুপাতে আমার একটা ক্লাসিফিকেশন হবে অডিয়েন্সের, সেটা যেরকম আছে, তার পাশাপাশি কিন্তু এটাও খুব সত্যি কথা যে দর্শক যেরকম হয়েছে সেই অনুপাতেই কিন্তু আমার প্রোডাকশনটাও তৈরি হবে, বা থিয়েটারটাও কিন্তু ঠিক সেই জায়গাতেই আমাকে নিয়ে আসবে। এটা একটু দেখার একটা বিষয়, বা এটার একটু ভাবার একটা বিষয় যে এতগুলো তখন মানে অসংখ্য মানে আমরা যদি একদম পুরো সিরিয়ালি যদি মানে ক্রনোলজিক্যালি যদি দেখি, মানে একদম খ্রিস্টপূর্ব সময় থেকে প্রাচীন যুগ যেহেতু বলছি, ওই ধরে রাখলাম একাদশ দ্বাদশ এরকম একটা সময় পর্যন্ত, সেখানে ক্রমাগত দেখা যাচ্ছে সংখ্যাটা পাল্টে যাচ্ছে, যে কতগুলো সেখানে দৃশ্যায়ন হয়। সবকটাই আমি দৃশ্যায়নই বলবো। সেই এতগুলো যখন সেখানে দৃশ্যায়ন হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে সংখ্যাটা একটু বেড়ে যাচ্ছে, সংখ্যাটা একটু কমে যাচ্ছে কোথাও, আবার কোনোটার সাথে হয়তো কোনোটা দেখা যাচ্ছে যে মার্জ করে যাচ্ছে, বা নামটা কোথাও বদলে যাচ্ছে। এর একটা কারণ হতেই পারে যে সেটা হয়তো এক সময় ছিল, কিন্তু সেটা হয়তো আবার কিছু সময় বাদে, কারণ এই এক একটা যে গ্রন্থ, সেই একটা গ্রন্থের সঙ্গে তার পরের গ্রন্থটার হয়তো অন্ততপক্ষে 150 থেকে 200 বছরের গ্যাপ। এবার 150 থেকে 200 বছর, ওটা আমাদের হয়তো এখন শুনতে হয়তো মনে পড়ছে যে এটা তো সপ্তম আর এটা অষ্টম, এটা খুব কাছাকাছি, কিন্তু মোটেই তা না। সপ্তম থেকে অষ্টম শতাব্দী যেতে গেলে 100 থেকে 120 মানে এরকম, এবং সেটা তাও কখনো জানি না, মানে ধরুন 1801 সাল, সেটাও ঊনবিংশ শতাব্দী, আবার এদিকে 1999, ঠিক তারপরেই হয়তো দেখা যাচ্ছে যে সেটা হয়তো বিংশ শতাব্দী, কিন্তু তাদের মধ্যে প্রায় 200 বছরের একটা গ্যাপ। এবং সেটা যে আদৌ কতটা ঠিক বা না ঠিক, এরকম কোনো কিছুই তার সঠিক প্রমাণ নেই। তো তার ফলে এই 200 বছরের মধ্যে আমাদের কালচার কত কিছু পাল্টে গেছে। তা এতগুলো যখন কালচার, যখন এভাবে, যখন কালচার তো একটা মানে নদীর মতো, সেটা আসবে আবার সেটা ক্রমাগত সেটা বইতে বইতে যাবে। তা সেই রকম হয়তো কিছু কিছু পরিবর্তন হচ্ছে, অ্যাডিশন অল্টারেশন থাকছে, এবং তার সঙ্গে সঙ্গে এরকমটাও হচ্ছে যে সমাজেরও কিছু একটা তখন আর্থসামাজিক অবস্থানটার একটু পরিবর্তন হয়েছে। সে কারণের জন্য আর হয়তো ওখানে ওটা বিষয়টা হয়তো আর ঠিক মানে খাপ খাবে না এরকম। বেশ কিছু এই যে যেমন মনে করুন, মানে একেবারে আমি যদি অন্যভাবে সেটার একটা ভাবে ব্যাখ্যা করতে চাই, তাহলে সেটা আলাদা। রামনারায়ণ তর্করত্নের একটা বাংলা নাটক আছে, কুলীনকুল সর্বস্ব। সেই কুলীনকুল সর্বস্ব নাটকে যে বহু বিবাহ প্রথা একটা জিনিস দেখানো হয়েছে, সেটা সেই সময় খুব প্রাসঙ্গিক ছিল, এবং বহু বিবাহের যে কি ক্ষতি বা নারীদের কি অবস্থা হতো, সেটা সেখানে খুব ভালোভাবেই ওটা দেখলেই মানে গায়ে কাঁটা দিয়ে ওঠে আর কি, মানে পড়লেই হয়, তাহলে দেখলে কি অবস্থা হবে। তা সেইটা সেই সময় খুব প্রাসঙ্গিক একটা বিষয় ছিল। এখন এইবার এই বিষয়গুলোকে নিয়ে বলা যায় যে এখনকার ভাবনায় দেখতে গেলে এখনো তো এরকম আছে। এখনো মানে হয়তো একজন নারীর হয়তো অনেক রকম সামাজিক বাধা বা কিছু হয়তো সেই জিনিসটা আছে, সেইটাকে নিয়েই আমরা ওটার বিবাহটা এখানে একটা রূপক বা কিছু, কিন্তু যাই হোক না কেন, স্ট্রেট কাট যে বিষয়টা, সেটার কিন্তু আজকে আর খুব একটা ওরকম প্রাসঙ্গিক নেই। তার কারণ অনেক আইনি পরিবর্তন এসছে, এবং ব্যাপারটা অনেকটা অন্যরকম হয়ে গেছে এখন। সেই সময় যেগুলো হতো সেটা এখন করা একেবারেই যায় না। হুম। তো এতগুলো যাই হোক না কেন, এরকম তখনকার সমাজে সেটা ছিল। কিন্তু সেটা যাই থাকুক না কেন, যখন সেটাকে আমি আজকে যদি বর্তমানে আমি যদি শকুন্তলা বা এরকম কিছু একটা জিনিসকে দেখাতে চাই, তাহলে আমাকে আগে যেটার দিকে জোর দিতে হবে, সেটা দর্শকরা এখন ঠিক কোনটা চাইছে আমাকে বুঝতে হবে। এর জন্য একটা ট্রেন্ড যেটা তৈরি হয়ে যায়, সেই ট্রেন্ডটাকে আমি ফেলে বেরোতে পারবো না। সেই ট্রেন্ডটাকে ফেলা এতটা সহজ কিন্তু হয় না। হ্যাঁ, তার মধ্যে আমি কিছু এক্সক্লুসিভ হয়তো জিনিস দেখাতে পারলাম, কিন্তু কিছু কিছু জিনিস আমাকে খুব মানে কষ্ট করে হলেও সেটাকে একটু অন্যভাবে আমাকে নিয়ে আসতে হবে। না হলে কিন্তু একটা নাটককে, বা আজকেও যে বিভিন্ন রকম মহাভারত নিয়ে বা রামায়ণ নিয়ে বা বিভিন্ন পৌরাণিক গল্প নিয়ে বা ঐতিহাসিক সত্য চরিত্রকে নিয়েও যেভাবে হচ্ছে, তার মধ্যে তার প্রেজেন্টেশনটা তার মানে কি বলবো, যে ওই একটা ওপেন এন্ডিং থাকে না, সেই ওপেন এন্ডিংটা যেন থেকে যায়। তাহলে মানে আমি বুঝতে পারবো যে এরকম 1500-2000 বছর আগের একটা জিনিস
সেটাকে আজকে দর্শকদের কাছে আমি প্রেজেন্ট করতে পারবো কিনা। আজকে মৃচ্ছকটিক হয়তো খুব সহজেই প্রেজেন্ট করা যাবে, কারণ মৃচ্ছকটিকের গল্পটা এতটাই মডার্ন যে সেটা এখনকার সময় এসে যায়, কিন্তু কিছু কিছু জিনিস সেখানে আসা যায় না। এবং বিশেষ করে বহু বিবাহ প্রথা, আম, এরকম যে ব্যাপারগুলো যেগুলোর মানে যে ট্যাবু যেগুলো, সেইগুলোকে এখন কিভাবে মানে আমি ওখান থেকে এক্সক্লুড করব, নাকি আমি একদম পিরিয়ডিক জিনিসকে নামাবো, নাকি আমি ওটাকে একটা শকুন্তলা হিসেবেই আমি ওটাকে রাখবো। এই কারণে আমি আর ওখানে কোনো কিছু, যেমন রবীন্দ্রনাথের কোনো উপন্যাস নিয়ে যদি এখন মানে এখন অব্দি যেসব বা ছোট গল্প নিয়ে হচ্ছে, সেখানে আমরা আলটিমেটলি রবীন্দ্রনাথকেই দেখতে যাচ্ছি। আলটিমেটলি আমরা ওখানে রবীন্দ্রনাথের গল্পটাই শুনবো। সেখানে যদি একটু অদল বদল হয়ে গেলো, আমাদের মনে হয় যে, "হ্যাঁ, এটা ঠিক হলো না, এটা তো ঠিক হচ্ছে না।" এই রবীন্দ্রনাথের বিষয় নিয়ে আমরা যতটা ঠিক সচেতন, সেই রকম যদি তখনকারের এই নাটকগুলো, এগুলো যদি আজকের মতন করে যদি একটু কন্টেম্পোরাইজ করা যেতে পারে, আজকের মতো কন্টেম্পোরাইজ করা মানে আমি এটা বলছি না যে তখন যেটা ওরকম রাজবাড়ি ছিল ওরকম রাজবাড়ি হয়তো না রেখে একটা হয়তো খুব ধনী পরিবার এরকম দেখানো হলো না, ওইগুলো নয়। ওই জিনিসটা ওই রকম ভাবে রাখলে হবে না। আমাকে ওখান থেকে ঠিক বেছে নিতে হবে যে তার একদম সেন্ট্রালে কি রয়েছে, তার কোন কথাটা ওখানে রয়েছে, ওই কথাটা নিয়ে এরকম কিছু কিছু আমি যদি মানে একটু এক্সপেরিমেন্টাল কিছু জিনিস আমি দেখাতে চাই বা মানে দেখাতে পারি, তাহলে সেটাও আমার মনে হয় যে আজকের দর্শক বা আজকের যারা আছেন তারাও হয়তো সেই জিনিসটাকে তারা খুব সহজেই গ্রহণ করতে পারেন। যেমন শকুন্তলার মধ্যেই কিছু কিছু কথা এমন আছে যে সে কথাগুলো যেমন মনে হচ্ছে যে একটা শ্লোক আমার ওখানে মনে পড়ছিল যে এরকম যে ফলের ভারে গাছ সবসময়তে নত হয়ে থাকে, মানে যার ভেতর গুণ আছে সে সবসময়তে এরকম ডাউন টু আর্থ হয়ে থাকবে। তাহলে এই কথাটা তো ফেলে দেওয়ার মতো নয়। হয়তো অন্য কথাগুলো হয়তো সেখানে হয়তো একটু আপত্তি থাকতে পারে, কিন্তু আফটার অল এই জায়গাটাতে কিন্তু আমার কোনো আপত্তি থাকবার ওরকম কথা নয়। তো যাই হোক, এইটুকুই বললাম। এবং আরো একটা জিনিস সেখানকার মধ্যে মানে এটুকুটা বলেই আমি শেষ করব যে ইডিওলজি বলে আমাদের একটা কথা আছে না, যে আমাদের মতাদর্শটা ঠিক কি রকম। তো এই যে তখনকার দশরূপকের মধ্যে না খুব ভালোভাবেই একটা জিনিস দেখতে পাওয়া যায় যে কোনটার মধ্যে একটু ম্যাসকুলিনিটির ব্যাপার ছিল এবং কোনটার মধ্যে একটু ফেমিনিটির ব্যাপার স্যাপার ছিল। যে ওই যে ধরনের সমবকার ডিম ব্যয়ক, সেগুলোর মধ্যে একটু ম্যাসকুলিন ব্যাপার স্যাপার ছিল। এবং ওই ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কিরকম, এবং বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো মনে করা হচ্ছে যে ওগুলো সাহসী যুবক যারা রয়েছে, মানে নাট্যশাস্ত্রের অভিধাগুলো সেই রকমই, যে একটু সাহসী যুবক বা তাদের একটু অনুপ্রাণিত করবার জন্য উদ্বুদ্ধ করার জন্য করা। সেখানে না ওই বিরহ শোক তাপের যে একটা দীর্ঘ বর্ণনা চলে, যেটা শকুন্তলা বা কিছুর ক্ষেত্রে রয়েছে যে বিরহটা এত বেশি লেন্দি, ওই জায়গা ওই রকম লেন্দি কিন্তু ওখানে ওখানে যুদ্ধের বর্ণনা হোক বা কিছু একটা ক্রাইসিস হোক হোক না কেন, সেখানে কিন্তু অত রকম লেন্দি ব্যাপারগুলো ওখানে থাকে না। ওখানে কিন্তু খুব চটপট কিন্তু এগিয়ে যায়। যেমন বেনি সংহারে, মুদ্রা রাক্ষসে ওরকম লেন্দি ব্যাপারটা কিন্তু নয়। এবং নাটক নাটিকা এই সবগুলোর বা ভান এগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে একটা বিষয় সেটাকেই পরপর পরপর 5 থেকে 6টা শ্লোক দিয়ে মোটামুটি একই জিনিস ওখানে বলা হচ্ছে। তো এই যে একটা বাড়তি বা এরকম কোথাও যে একটা মনোটোনাস ব্যাপার স্যাপার এসে যায়, সেগুলো হয়তো তখনকার মানে সমাজের মানসিকতা রেখে বা এরকম শ্রেণী বিভাগটা রেখেই হয়, মানে কেন করা হয়েছিল সেটা বলা তো খুব মুশকিল। কিন্তু মানুষ যখন সেই জিনিসটা নিচ্ছে এবং একটা ফর্মের থেকে যখন আরেকটা ফর্মের এরকম পার্থক্যগুলো দেখা যাচ্ছে, তখন আমাদের ধরে নিতে হবে যে একজনারা হয়তো ওটা পছন্দ করতেন আর আরেকজনারা হয়তো সেই বিষয়টাকে খুব অত বেশি পাত্তা না দিয়ে বা গুরুত্ব না দিয়ে হয়তো সেটাকে একটু স্কিপ করে যেতে চেষ্টা করতেন। তো একটাই সবকিছুর কথা বলা, যে দর্শককে বাদ দিয়ে সত্যি করেই কোনো শিল্প বা কোনো কিছু সম্ভব হয় না। একটা নাটক যখন চলে থিয়েটারে, তারাও কিন্তু পার্ট,
কাজেই দর্শকদের বা যারা থিয়েটার নিয়ে যারা সমালোচনা মানে লেখালেখি করেন বা সমালোচনা করেন, রিভিউ দেন, তাদেরকেও আমরা একই রকম ভাবে কিন্তু থিয়েটারের মানুষ বলেই বা যুক্ত করে যদি নিয়ে এগোনো যায়, বা তাদেরকেও বা এমনও হয়তো যে হয়তো এরকম কিছু জানে না বা কিছু লেগে না, কিছু সে হয়তো নাটক দেখতে হয়তো খুব ভালোবাসে, সে কারণে সে হয়তো কিছু নাটক হলেই সে হয়তো মাসে একটা বা দুটো হয়তো যান। কাজে এনারা প্রত্যেকেই কিন্তু একটা কোথাও অবদান রেখে যাচ্ছেন। মানে বাণিজ্যিক দিক দেখতে গেলে তো আছেই, মানবিক দিক দেখতে গেলেও সেখানে কিন্তু আছে। এটুকুটাই বলবো আজকের মতো, আর বেশি কিছু বলছি না। ধন্যবাদ। নমস্কার।